বাংলাদেশের নির্বাচনের মাঠে এখন একটা নতুন সংখ্যা ঘুরপাক খাচ্ছে ১৯০, ১১০। আচ্ছা, এটা কি কোনো গোপন কোড? না, আসলে এটা একটা সম্ভাব্য নির্বাচনী কৌশলের ব্লুপ্রিন্ট। আর এই কৌশলটা পুরো রাজনৈতিক সমীকরণটাই কিন্তু বদলে দিতে পারে। তো চলুন আজ এই ১৯০, ১১০ ফর্মুলাটা আসলে কি সেটা একটু ঘেঁটে দেখা যাক। দেখুন, যে কোনো নির্বাচনের মূল খেলাটা কি নিয়ে? ওই ৩০০টা সংসদীয় আসন, তাই না? কিন্তু এই ৩০০ সিট জেতা তো আর মুখের কথা না। দলগুলো যখন জোট বাঁধে তখন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এই আসন ভাগাভাগি। আর ঠিক এখান থেকে জন্ম নেয় ওই ১৯০, ১১০ ফর্মুলার মতো নানান কৌশলের। হ্যাঁ, এই সেই ম্যাজিক নাম্বার ৩০০। বাংলাদেশের ক্ষমতার মসনদে বসার চাবিকাঠি কিন্তু এটাই। প্রত্যেকটা রাজনৈতিক দলের সব হিসাব নিকাশ, সব স্ট্র্যাটেজি আর জোটের সব রাজনীতি কিন্তু কেবল এই একটা সংখ্যাকে কেন্দ্র করেই ঘুরপাক খায়। আর ঠিক এই সময়েই অনলাইনে একটা নথি ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বলছেন এটা একটা ফটোকার্ড। আর এই নথিটাই জামাতে ইসলামী আর তাদের মিত্রদের ভেতরের একটা সম্ভাব্য পরিকল্পনার ছবি তুলে ধরে। এই ডকুমেন্টটাই আমাদের সেই ১৯০, ১১০ সমীকরণের দিকে প্রথম ইশারাটা দিচ্ছে। তো চলুন এবার একটু গভীরে যাই, দেখি এই ১৯০, ১১০ ফর্মুলাটা আসলে কি বলছে। প্রস্তাবিত এই ফর্মুলার মূল ভাগাভাগিটা কিন্তু বেশ সোজাসাপটা। মোট ৩০০টা সিটের মধ্যে জামায়াতে ইসলামী নিজেদের জন্য রাখতে চাইছে ১৯০টা আসন, মানে প্রায় ২/৩ সিংহভাগ। আর বাকি ১১০টা ওটা ছেলে দেওয়া হচ্ছে তাদের ১১টা জোটসঙ্গীর জন্য। এখন প্রশ্ন হলো, এই যে ১১০টা সিট, এটা কিভাবে ভাগ হচ্ছে? এই তালিকাটা দেখলেই জোটের ভেতরের ক্ষমতার খেলাটা বেশ বোঝা যায়। খেয়াল করে দেখুন, সবচেয়ে বড় ভাগটা পাচ্ছে চরমোনাইয়ের দল। প্রস্তাব করা হয়েছে ৩৫টা সিট। বোঝাই যাচ্ছে জোটে তাদের গুরুত্ব কতটা। ঠিক তারপরেই আছে ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি, ৩০টা আসন নিয়ে। বাকিগুলো অন্যান্য ছোট দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। কিন্তু ভাবছেন, এটা কি শুধুই কাগজের প্ল্যান? না, একদমই না। মাঠের রাজনীতিতে এর প্রয়োগ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কিছু ঘটনা তো এই পরিকল্পনার দিকে ইঙ্গিত দিচ্ছে। এর প্রথম প্রমাণটা পাওয়া গেল কুমিল্লা ৪ আসনে। কি হয়েছে সেখানে? জামায়াতের যিনি প্রার্থী ছিলেন তিনি জোটের স্বার্থে নিজের প্রার্থিতা তুলে নিয়েছেন, আর তার সমর্থন দিয়েছেন ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির প্রার্থীকে। এটা কিন্তু জোটগত সিদ্ধান্তের একটা পরিষ্কার উদাহরণ। প্রার্থী সাইফুল ইসলাম শহীদ তার ফেসবুক পোস্টে ব্যাপারটা একদম পরিষ্কার করে দিয়েছেন। তিনি লিখেছেন, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। তার এই কথাটা থেকে বোঝা যায় এটা তার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত ছিল না, এটা একটা সেন্ট্রাল স্ট্র্যাটেজি। আর কুমিল্লার ঘটনাটা যে একা নয় তার প্রমাণও পাওয়া গেল। একই রকম ঘটনা ঘটেছে খোদ ঢাকার একটা হেভিওয়েট সিট, ঢাকা ১১তে। মানে এটা পরিষ্কার যে একটা নির্দিষ্ট ছক মেনেই সবকিছু হচ্ছে। ঢাকা ১১র জামায়াত প্রার্থী আতিকুর রহমানের কথায় কেমন একটা দীর্ঘ পরিশ্রম আর রাজনৈতিক শৃঙ্খলার সুর, তাই না? তিনি লিখেছেন, বড় জবাবদিহিতার জিম্মাদারি থেকে মুক্তি পেলাম, জনাব নাহিদ ইসলামের জন্য শুভকামনা। এই বার্তার মধ্য দিয়ে কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তের পেছনের ব্যক্তিগত ত্যাগটাও ফুটে ওঠে। তাহলে ছবিটা এখন একদম পরিষ্কার। কুমিল্লা ৪ আর ঢাকা ১১ দুটো আলাদা কিন্তু গুরুত্বপূর্ণ আসন, আর দুটোতেই একই ঘটনা। জামায়াতের প্রার্থী সরে দাঁড়াচ্ছেন আর জায়গা করে দিচ্ছেন এনসিপির প্রার্থীকে। এটা কোনোভাবেই কাকতালীয় হতে পারে না, এটা একটা সুচিন্তিত কৌশল। কিন্তু প্রশ্ন হলো, এই যে আসন ছেড়ে দেওয়া, এর পেছনে আসল রাজনৈতিক বার্তাটা কি? এই কৌশলের মাধ্যমে জামায়াত ঠিক কি বোঝাতে চাইছে? চলুন বিশ্লেষকরা কি বলছেন সেটা একটু দেখি। বিশ্লেষকরা বলছেন এটা একটা মাল্টি লেয়ার্ড স্ট্র্যাটেজি। একদিকে ১৯০টা আসন দাবি করে জামায়াত মাঠে নিজেদের শক্তিটা দেখিয়ে দিচ্ছে, অন্যদিকে ১১০টা আসন শরিকদের ছেড়ে দিয়ে জোটের মধ্যে একটা আস্থার সম্পর্ক তৈরি করছে। মানে একদিকে নিজেদের শক্তি প্রদর্শন, অন্যদিকে জোটকে ঐক্যবদ্ধ রাখা। এর মাধ্যমে ইসলামী আর সমমনা শক্তিগুলোকে এক ছাতার নিচে আনার চেষ্টা যেমন চলছে, তেমনি নতুন নেতৃত্বকেও সামনে আনার একটা সুযোগ তৈরি হচ্ছে।
তবে রুখুন, এই পুরো সমীকরণটা নিয়ে ফাইনাল সিদ্ধান্তে আসার আগে একটা খুব জরুরি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, কারণ আমরা যা দেখছি সেটাই হয়তো শেষ কথা নয়। সবচেয়ে বড় কথা হলো এই যে ফটোকার্ড বা পরিকল্পনার কথা আমরা বলছি, এটা কিন্তু একটা প্রস্তাব মাত্র। এটা এখনো কোনো চূড়ান্ত বা অফিসিয়াল সিদ্ধান্ত না, একটা অঘোষিত সমঝোতা বলা যেতে পারে। কারণ রাজনীতির মাঠ তো প্রতিনিয়ত বদলায়, তাই না? নির্বাচনের ঠিক আগে পরিবেশ কেমন থাকবে, কোন প্রার্থীর জনপ্রিয়তা বেশি, আর একদম শেষ মুহূর্তে কাকে সবচেয়ে যোগ্য মনে হবে, এই সব কিছুর ওপর ভিত্তি করে কিন্তু এই আসন ভাগাভাগিতে বড় ধরনের পরিবর্তন আসতেই পারে। এটা খুবই স্বাভাবিক। তাহলে শেষ প্রশ্নটা হলো, এই ১৯০-১১০ ফর্মুলাটা কি আসলে একটা যুগান্তকারী ঐক্যের নীলনকশা, নাকি এটা একটা হাই স্টেক পলিটিক্যাল গ্যাম্বল, মানে একটা বড় ঝুঁকির রাজনৈতিক জুয়া, যা উল্টো ফলও দিতে পারে? উত্তরটা সময় বলে দেবে। তবে একটা কথা বলাই যায়, এই কৌশল বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই।